এদিকে বিএনপির মনোনয়ন না পেয়ে পদত্যাগ করলেন রুমিন ফারহানা সহ 20 জন বিএনপি কর্মী। তারেক রহমানকে ফোন করে দিলেন কঠিন হুঁশিয়ারি। মনোনয়ন না পেয়ে তারেক রহমানকে ফোন করে হুমকি দিয়ে যা বললেন রুমিন ফারহানা। তাহলে আমার জীবনের এতগুলা দিন আমি যে নষ্ট করলাম, এখন তো মনে হয় আমি ভুল করছি এবং আমি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাব এবং পুরো অ্যাক্টিভিটির ভিতরে আমি আর যাবো না। জরিপে একটি ভয়ঙ্কর ফলাফল এসেছে। আওয়ামী লীগের এখন 50 থেকে 55% ভোট পেতে পারে এবং জনপ্রিয়তা আগের থেকে অনেক বেশি। ডক্টর ইউনূস যখন বিদেশে গিয়ে একটি মিডিয়াতে সাক্ষাৎ দিয়েছিল, সেখানে তিনি বলেছিলেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল হতে পারে। এই বক্তব্য শুনে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছি তারা সকলে অনেক বেশি উজ্জীবিত হয়েছিলাম এবং খুশি হয়েছিলাম। কিন্তু তিনি যে এটা রূপকথ্যে বলেছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। তিনি বিদেশ থেকে এসেই কিন্তু প্রথমে বাংলাদেশে একটি জরিপ চালায়। কি জরিপ? সেটা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন কেমন এবং ভোট যদি হয় আওয়ামী লীগ কত % ভোট পেতে পারে। তিনি কিন্তু পরিসংখ্যান যদি দেখতো বা ভোট পার্সেন্টেজ যদি দেখতো, আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক কমে গিয়েছে এবং আওয়ামী লীগ হয়তো 10 থেকে 15% ভোট পাবে। তাহলে কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিত এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসার একটি সুযোগ দিত। যখন তিনি দেখতে পেয়েছেন জরিপে একটি ভয়ঙ্কর ফলাফল এসেছে, আওয়ামী লীগের এখন 50 থেকে 55% ভোট পেতে পারে এবং জনপ্রিয়তা আগের থেকে অনেক বেশি গুণ বেড়ে গিয়েছে, তখন তিনি আর আওয়ামী লীগের কার্যক্রম চালু করার ক্ষেত্রে কোনো ধরনের ইচ্ছা পোষণ করেনি এবং আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসতে দেওয়া যাবে না সেদিকে কিন্তু তিনি স্ট্রিক্ট থাকেন। কারণ তিনি বুঝে গিয়েছেন আওয়ামী লীগকে যদি কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিই বা নিষেধাজ্ঞা তুলে দিই, তাহলে আওয়ামী লীগ কিছুদিনের মধ্যে আন্দোলন সংগ্রাম করে আমার পতন ঘটিয়ে ফেলবে এবং আগামীতে যে নির্বাচন হবে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার সরকার গঠন করবে। এই সকল বিষয় কিন্তু বিএনপির সাথে, জামাতের সাথে, এনসিপির সাথে তিনি আলোচনা করেছেন। কিন্তু তিনি ভুলে গিয়েছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখলো যে ভোট পার্সেন্টেজ সেটাই থাকবে এবং নির্বাচন অংশগ্রহণ করতে দিল সেটাই থাকবে, না করতে দিল সেটাই থাকবে। বরং এখন আর আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হয়েছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও 5 থেকে 10% হয়তো বেড়ে যাবে, 60% হয়ে যাবে আওয়ামী লীগের জনসমর্থন। কারণ আওয়ামী লীগের উপর এখন কার্যক্রম নিষিদ্ধ রেখে দমন নিপীড়ন চালানো হচ্ছে এবং আওয়ামী লীগের অনেক নিরীহ কর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে এবং আওয়ামী লীগকে নির্বাচনও অংশগ্রহণ করতে দেওয়া হবে না। জনগণের থেকে আরও বেশি সিম্পেথি পাবে। হঠাৎ করে আওয়ামী লীগ যখন রাজপথে নামতে নামতে জনগণও হঠাৎ করে বিস্ফোরিত হয়ে যাবে, আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামবে, তখন যে সরকারই থাকুক, যত রাঘব বল থাকুক, তার পতন হয়ে যাবে। তখন এই দিক দিয়ে আওয়ামী লীগ 60% জনসমর্থন পাচ্ছে, অন্য দিক দিয়ে যে সরকার থাকবে সে সরকারকে পতন করতে খুব ইজি হয়ে যাচ্ছে। তৃতীয়ত আওয়ামী লীগ আবার সরকার গঠন করতে পারছে, আবার ক্ষমতা আসতে পারবে। তো আওয়ামী লীগের তো লস নাই, এখন আওয়ামী লীগের মেইন লস হচ্ছে এখন আওয়ামী লীগের সাধারণ কর্মীরা দমন নিপীড়ন শিকার হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে। এটাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় লস। আর কোনো দিক দিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের হতাশ হওয়ার কিছু নাই। আওয়ামী লীগকে এভাবে দমন নিপীড়ন করে রাখলে, আওয়ামী লীগের কার্যক্রম এভাবে নিষিদ্ধ করে রাখলে আওয়ামী লীগেরই লাভ, বরং আগামীতে যে সরকার আসবে সে সরকারের লস এবং যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে তাদের লস। তারা একে তো ইমেজ তাদের একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, তারা হয়তোবা পরিস্থিতি খারাপ হলে পালানোর পথ পাবে না এবং আগামীতে যে সরকার আসবে সে সরকার একেবারে জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে আসবে, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে এবং বিএনপির যারা দুদুল্যমান ভোটার তারা সকলেই আওয়ামী লীগকে সমর্থন করবে আর কিছু ভোট জামাতের পক্ষে চলে যাবে। বিএনপির জনপ্রিয়তা 15 থেকে 20% চলে আসবে। এখন হয়তো 25% আছে, আওয়ামী লীগের 50% থাকলে বিএনপির এখন 25% চলে আসছে, জামাতের হয়তো 10%, জাতীয় পার্টির 10% 50% চলে আসছে। তার মানে বাংলাদেশে এখন 60 থেকে 65% ভোট জাতীয় পার্টি আর আওয়ামী লীগই পাবে। এই পরিস্থিতি এখন বাংলাদেশে বিরাজমান এবং এটাই কিন্তু ডক্টর ইউনূস জরিপের মাধ্যমে জেনে নিয়েছে বিতর্কতভাবে। এগুলো কিন্তু প্রকাশ করা হয়নি, এগুলো নিয়ে আলোচনা হয়নি। কারণ আপনি কোনো একটা কিছু করার আগে, কোনো দলের সাথে বা কোনো দলকে সুযোগ দেওয়ার আগে তার গ্রাউন্ড কি অবস্থা এবং তার জনপ্রিয়তা কি সেটা আগে জানতে হবে। সেটা কিন্তু ডক্টর ইউনূস ভালোভাবে জেনে নিয়েছে যে এখন যদি কোনো রকমে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, কলা গাছও দাঁড়ালে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ওই প্রার্থী হয়ে যাবে, দেশ শাসন তো ইজিলি আওয়ামী লীগ পেয়ে যাবে। সেই ভয়ে বিএনপি কোনো রকমে এখন আওয়ামী লীগকে নির্বাচনে আসার কথা মুখে নিচ্ছে না। প্রথম চেয়েছিল আওয়ামী লীগকে কোনো রকম একটা সুযোগ করে দিয়ে আমরা তো এমনি হয়ে যাবো। এখন বিএনপির মনোভয় ঢুকে গিয়েছে যে কোনো রকমের সুযোগ করে দিলে আমরা যে কার্যকলাপ করেছি 14 মাসে, আমরা যে সকল কিছু করেছি এই 14 মাসে, আমাদেরকে তো জনগণ আর ভোট দিবে না। আওয়ামী লীগ 16 বছর যা করেছে সকল কিছু ভুলে গিয়েছে 14 মাসে আমাদের এই সকল কার্যকলাপের কারণে। এখন আওয়ামী লীগটাই কলা গাছ দাঁড়ালো, তারা এখন জিতে যাবে। তাই আওয়ামী লীগ নির্বাচন নাই আসুক, গণতন্ত্র বাসমা রাখা।
আমরা ক্ষমতায় আসি ভাই, কোন রকম অন্তত 5টা বছর ক্ষমতায় থাকি, বা 5 বছর আগে পতন হয়ে গেল সমস্যা না, একবার তো ক্ষমতায় আসতে পারবো। কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ করে দিলে বা আমরা যদি প্রেশার ক্রিয়েট করি, তাহলে আওয়ামী লীগ তো আবার ক্ষমতায় চলে আসবে। আমরা 19 বছর ক্ষমতার বাইরে, আরো হয়তো 50 বছর ক্ষমতার বাইরে থাকবো। এই কারণে বিএনপি এখন আওয়ামী লীগ নির্বাচন আসুক এই সকল ব্যাপার বলতে চাচ্ছে না, জাতীয় পার্টি আসুক সেটাও বলতে চাচ্ছে না। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এভাবে করে কতদিন, এভাবে করে কতদিন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরই ধরে নিলাম, পতন তো হবে একটা সময়। শেখ হাসিনারও হয়েছে না, জাস্ট দিনক্ষণ মানুষ গুনতে ছিল কখন পতন হবে, কখন পতন হবে, কিন্তু একটা সময় গিয়ে তো পতন হয়েছে। প্রত্যেক জিনিসের একটা এক্সপায়ার ডেট থাকে। আমরা মানুষ যখন জন্মগ্রহণ করেছি আমাদেরও একটা এক্সপায়ার ডেট আছে না, যে কোনো সময় আমরা মৃত্যুবরণ করবো, কোন টাইমে করবো আল্লাহ ঠিক করে দিয়েছে না। এই ক্ষমতা এরকম, আপনি কখন ক্ষমতায় আসবেন সেটার পরে তার একটা এক্সপায়ার ডেট থাকে, যে এই সময়ের মধ্যে আপনার পতন হয়ে যাবে, হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে। এটাই হচ্ছে রিয়েলিটি। এই রিয়েলিটি যারা মেনে রাজনীতি করে তারাই রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় হয় এবং সবচেয়ে সফল রাজনীতিবিদ হয়। আর যারা এই রিয়েলিটি মানে না এবং মেনে চলতে চায়ও না, ইগনোর করে, তারা সফল রাজনীতিবিদ হতে পারে না, বেশি দিনও ক্ষমতায় থাকতে পারে না, এবং ক্ষমতাযুক্ত হলে তাকে আর জনগণ মনে রাখে না। সেই কারণেই তো ভারতের প্রধানমন্ত্রী সাবেক যিনি ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি বলেছিলেন দলীয় নেতা হওয়া সহজ, জননেতা সকলে হতে পারে না। আপনি দলীয় নেতা খুব ইজিলি হয়ে যেতে পারবেন, আপনার কাছে খুব কম দক্ষতা থাকলো, টাকা পয়সা থাকলে, কিন্তু জননেতা আপনি হতে পারবেন না। টাকা পয়সা থাকলে আপনি জননেতা হওয়া এত সোজা জিনিস না, আপনার মধ্যে ওই গুণ যদি না থাকে জনগণের সাথে মিশা। তাই জননেতা হওয়ার ট্রাই করুন। আমাদের বাংলাদেশে সবাই দলীয় নেতা হতে চায়, দলীয় বিশাল বড় বড় নেতা এক একজন, কিন্তু জননেতা কেউ হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? জননেতা হলে জনগণই আপনাকে মৃত্যুর পরও আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, এবং যতদিন বেঁচে থাকবেন ততদিনই জনগণ আপনাকে ক্ষমতায় রাখবে ভোটের মাধ্যমে। আমরা তখন পেশি শক্তির মাধ্যমে ক্ষমতায় থাকতে চাই, পেশি শক্তির মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। জনগণের ভোট লাগে না আমাদের, জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে চাই না, জনগণের নেতাও হতে চাই না। দলীয় নেতা হয়ে পেশি শক্তির মাধ্যমে টাকা দিয়ে আমরা ক্ষমতায় চলে আসতে চাই। সে কারণে আমাদের ক্ষমতা স্থায়িত্ব হয় না। ক্ষমতা হারিয়ে গেলে আমাদের কি হবে সে বই আমরা আরো রাগব্বল হয়ে উঠি। এটাই হচ্ছে রিয়েলিটি। এই জিনিসটা থেকে যতদিন আমরা বেরিয়ে আসতে পারবো না, ততদিন পর্যন্ত জরিপের উপর জরিপ চলবে, ততদিন পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা শুধু মুখে বলা হবে, কাজে কিছুই হবে না। কিন্তু যতদিন পর্যন্ত আমরা এই ধরনের পেশিশক্তি রাজনীতি থেকে বাইরে আসতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি বাংলাদেশে কখনো উন্নয়ন হবে না। নামে গণতন্ত্র চলবে, কাজে কোনো গণতন্ত্র বাংলাদেশে থাকবে না। তাই আমি প্রত্যেক নেতার কাছে আহ্বান করবো, আপনারা পেশিশক্তি দেখিয়ে দলীয় নেতা হওয়ার থেকে জনগণের নেতা হওয়ার ট্রাই করেন। বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যখনই নির্বাচন করবেন তখনই আপনি জয়লাভ করবেন, কারণ জনগণই আপনাকে জিতিয়ে আনবে, কারণ আপনি তো জনগণের নেতা, কোনো দলীয় নেতা না। এটা কি আদৌ আমাদের বাংলাদেশের নেতারা বুঝে, নাকি বুঝেও না বুঝার ভান করে আছে?